ডাব্লিউবিসিএস এর যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর নট এনফোর্সেবল থ্রু দ্য কোর্ট অফ ল। এখানে চারটি অপশন আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এইটা কি বলছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কি? এটা কি কোর্টের কাছে জাস্টিসেবল কি জাস্টিসেবল নয়? ঠিক আছে, মানে ডিপিএসপিতে যেসব আর্টিকেলগুলো রয়েছে সেখানে কিছু না কিছু নির্দেশ দেওয়া আছে। ঠিক আছে, তো সেইগুলো যদি সরকার যদি অমান্য করে, সরকার যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট না করে, তাহলে কি কোর্টে গেলে কি কোর্ট সেটাকে বিচার করতে পারে? না, কোর্ট সেটাকে বিচার করতে পারে না। এটাকেই বলা হচ্ছে নন জাস্টিসিয়েবল ইন নেচার। ঠিক আছে, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু নন জাস্টিসিয়েবল, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে সেটা কিন্তু জাস্টিসিয়েবল। অর্থাৎ আমাদের যদি সরকার যদি বা অন্য কোনো কেউ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের উপর যদি কখনো আঘাত আসে, তাহলে আমরা কোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে বা অন্য কোনো কোর্টে যেতে পারি। তো তারা কিন্তু সেটাকে অবশ্যই তারা ফেরাতে পারবে না, মানে সেটাকে বিচার করতেই হবে। তো ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, কিন্তু ডিপিএসপি কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কিন্তু নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, আচ্ছা, ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কি হচ্ছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কত নম্বর পার্টে আছে এটা জানা দরকার। কত নম্বর পার্টগুলো যদি আমরা জানি, এটা হচ্ছে 4 নম্বর পার্টে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, পার্ট 25 এটা রয়েছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে এটা রয়েছে, 36 থেকে 51 নম্বর আর্টিকেল। ঠিক আছে, তো এটা আরেকটুখানি এটা বলে নেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে এটা কোথা থেকে অ্যাডপ্ট করেছি। বিভিন্ন আমাদের যে কনস্টিটিউশনটা সেটা বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে আমরা অ্যাডপ্ট করেছি, সেটা আমরা করেছি, কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করেছি। তো এটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? এটা আমরা করেছি ইন্ডিয়া, এটা সংবিধান থেকে অ্যাডপ্ট করেছে। আয়ারল্যান্ড থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে এটা অ্যাডপ্ট করেছে। ঠিক আছে, তার আগে এটা বলে নেওয়া দরকার যে সবার আগে কিন্তু এটা স্প্যানিশ কনস্টিটিউশনে ছিল। স্প্যানিশ অর্থাৎ স্পেনের যে কনস্টিটিউশন সেইখানে এটা ছিল, সেখান থেকে আয়ারল্যান্ড সেটাকে অ্যাডপ্ট করেছে, আমরা আবার সেটাকে আয়ারল্যান্ড থেকে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, তো এরকম হচ্ছে, এইভাবে এটাকে আমরা অ্যাডপ্ট করেছি। তো এখানে আরো কিছু বলা প্রকাশ পায়। এটার মাধ্যমে ভারত যে একটা কল্যাণকামী রাষ্ট্র তার পরিচয় পাওয়া যায়। এই ডিপিএসপি এটা মানে বারবার এসছে এই কোশ্চেনটা, আমরা পরে এই কোশ্চেনটা আলোচনা করবো। আমি খালি একটা কোশ্চেন বলে পুরো ডিপিএসপিটা তোমাদের বলবো। তো ভারত যে কল্যাণকামী রাষ্ট্র সেইটা এই বৈশিষ্ট্য থেকে প্রকাশ পায়। এছাড়া হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর এই ডিপিএসপি সম্পর্কে একটা কথা বলেছিলেন ইট ইজ দ্য মোস্ট নোবেল ফিচার্স অফ কনস্টিটিউশন, ইট ইজ দ্য মোস্ট নোবেল ফিচার্স অফ আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে। এছাড়া আর একটা কথা, এটা কেন এটা করা হয়, এটা এই ডিপিএসপিটা কিসের জন্য করা হয়েছে না এটা সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল ইকুয়ালিটি মেনটেন করার জন্য এটা করা হয়েছে। অর্থাৎ জাস্টিস এবং সোশ্যাল ইকুয়ালিটি মেনটেন করার জন্য করা হয়েছে। জাস্টিস, সোশ্যাল ইকুয়ালিটি এবং ইকোনমিক যে হারমোনি সেইটাকে বজায় রাখার জন্য করা হয়েছে। জাস্টিস, সোশ্যাল ইকুয়ালিটি এবং যে ইকোনমিক্যাল যে হারমোনি সেইটাকে বজায় রাখার জন্য এই ডিপিএসপি লাগু করা হয়েছে। ঠিক আছে, ডিপিএসপির উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, আমাদের যে ডেমোক্রেসি রয়েছে এটা জানা দরকার। আমাদের যে ডেমোক্রেসি রয়েছে সেই ডেমোক্রেসিটা কত ধরনের হয়, সেই ডেমোক্রেসিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসি, একটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ডেমোক্রেসি। একটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসি, একটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, তো পলিটিক্যাল ডেমোক্রেসি কার মাধ্যমে মেনটেন করা হয়? পলিটিক্যাল ডেমোক্রেসি মেনটেন করা হয় ফান্ডামেন্টাল রাইটসের মাধ্যমে। যদি কখনো থাকে পলিটিক্যাল ডেমোক্রেসি তাহলে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল যে ডেমোক্রেসি সেটা কার মাধ্যমে মেনটেন করা হয়? সেটা হচ্ছে ডিপিএসপির মাধ্যমে, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, আচ্ছা, এবার বলি। ঠিক আছে, তারাও কিন্তু সরকারের মধ্যেই পড়ছে। ঠিক আছে, আচ্ছা, 38 নম্বর ধারায় চলে যায় সোজাসুজি। সেটা হচ্ছে 38 নম্বর ধারায়, সেখানে ওয়েলফেয়ার অফ স্টেটের কথা বলা হয়েছে। ওয়েলফেয়ার অফ স্টেট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বৈশিষ্ট্য, এটা 38 নম্বর ধারায় বলা হয়েছে। ঠিক আছে, 39 নম্বর ধারা বলতে কি? 39 নম্বর ধারা বলতে রিডিউস দ্য ইনইকুয়ালিটি। খুব ভালোভাবে এটা শোনো, এটা মনে রাখার চেষ্টা করো, বারবার এটাকে শুনতে হবে। 39 নম্বর ধারা হচ্ছে বলা হয়েছে যে রিডিউস দ্য ইনইকুয়ালিটি। ঠিক আছে, এবং 39-এর এ খুব ইম্পর্টেন্ট, ফ্রি লিগাল এড মানে হচ্ছে যেসব দরিদ্র মানুষ যাদের হয়তো কোর্টে যাওয়ার বা হয়তো যারা হয়তো গ্রেপ্তার হয়েছে বা কিছু হয়েছে, হয়তো মামলা, ফ্রি লিগাল এড প্রোভাইড করা। ঠিক আছে, অর্থাৎ তাকেও বিনা খরচে আইনি পরামর্শ বা আইনি প্র্যাকটিশনার তাকে দেওয়া, সেইটাও কিন্তু এটাকে ফ্রি লিগাল এড বলা হচ্ছে 39 আর্টিকেল 39-এর এ। ঠিক আছে, আচ্ছা, এই 39-এর মধ্যেই একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে যে ওমেন, মহিলা এবং শিশুদের যারা তাদের যে হেলথ সেইটা যাতে খুব ভালোভাবে যাতে বজায় থাকে, তাদের স্বাস্থ্যের দিকটাও বজায় রাখার কথা বলা হয়েছে। এছাড়া এই 39 নম্বর আর্টিকেলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মহিলা এবং শিশুদের যাতে খুব বেশি করে এক্সপ্লয়টেশন না হয়, তাদের যাতে কোনো এক্সপ্লয়টেশন না হয়, অর্থাৎ তারা যেন কোনো হ্যাজার্ডিয়াস কোনো কাজে যুক্ত না হয়ে যায়, বা সেখানে যুক্ত হলে তাদের যতটা সম্ভব যাদের উদ্ধার করা বা কিছু, তো এই তাদের যে এক্সপ্লয়টেশন সেই এক্সপ্লয়টেশনটাকে বন্ধ করার কথা বলা হয়েছে আর্টিকেল 39। আচ্ছা,
আর্টিকেল 40 পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, আর্টিকেল 40 খুব বারবার এটা অনেক সময় আসে। তো আর্টিকেল 41 বলছে যে শ্রম আইন, ঠিক আছে, শ্রম আইনের কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 41 এর মধ্যেই আর্টিকেল 1A সম্ভবত, তো সেখানে বলা হয়েছে যে কাজের অধিকার, এটা রাষ্ট্রের একটা অন্যতম কর্তব্যের মধ্যে পড়ে যে কাজের অধিকার। আচ্ছা, এগুলো কিন্তু আবার বলছি, এগুলো কিন্তু অবহেলা যদি করে কোনো সরকার, তাহলে কিন্তু সেগুলো নন জাস্টিসিয়েবল ইন নেচার, মানে এগুলোর বিরুদ্ধে কোর্টে যাওয়া যায় না। সরকার যদি এটা লাগু না করে, এই নির্দেশগুলো যদি না মেনে চলে, তাহলে এর এগেন্সটে কোর্টে যাওয়া যায় না। কিন্তু এইগুলো একটা বৈশিষ্ট্য হওয়া উচিত, এটাই বলা হয়েছে ডিপিএসপিতে। এছাড়া হচ্ছে যে 41 এ হচ্ছে কাজের অধিকার, অর্থাৎ সবার একটা কাজের অধিকার রয়েছে, কর্মসংস্থানের একটা দরকার, সেটা বলা হয়েছে। 42 নম্বর ধারায় মেটারনিটি লিভ সংক্রান্ত যে সুযোগ সুবিধা মহিলাদের, সেটার কথা বলা হয়েছে। 43 নম্বর ধারায় বলা হয়েছে যে হ্যান্ডিক্রাফট, অর্থাৎ হচ্ছে যে গ্রামীণ যে কুটির শিল্প, সেগুলোর প্রতি নজর রাখার কথা বলা হয়েছে। 43 এতে বলা হয়েছে যে শ্রমিকরা যে তাদের যে ম্যানেজমেন্ট, তাদের অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট, সেখানে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, শ্রমিকরা তাদের যে অর্গানাইজেশন সেখানে যে যে ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, সেই ম্যানেজমেন্ট গ্রুপে তারা যোগদান করতে পারবে, এটার কথা বলা হয়েছে। 43 বি বলেছে যে কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে বলা হয়েছে। 44 নম্বর ধারা বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড। 45 নম্বর ধারা বলা হয়েছে যে 45 নম্বর ধারায় বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের শিশুদের এখানে একটুখানি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ 6 বছরের নিচে যে এডুকেশন যেটা পায় বাচ্চারা, ঠিক আছে, সেখানে 1 এর থেকে নিচে যেসব শ্রেণীগুলো রয়েছে, যেখানে কিন্ডারগার্টেন স্কুল বা প্রি প্রাইমারি স্কুল, এইগুলো অর্থাৎ আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশন, এইটার কথা বলা হয়েছে। 46 নম্বর ধারায় বলা হয়েছে যে এসসি এসটিদের যে প্রভিশনটা রয়েছে, তপশিলি জাতি উপজাতিদের যে প্রভিশন, সেগুলোর কথা বলা হয়েছে। 47 নম্বর ধারায় বলা হয়েছে হেলথ, সাধারণ যে হেলথ, তার কন্ডিশন যাতে খুব খারাপ না হয় সেটা দেখার কথা বলা হয়েছে। এবং 47 নম্বর ধারাতেই যাতে অ্যালকোহলিক বা টক্সিক ড্রিঙ্ক যাতে বন্ধ করা হয়, এটারও একটা প্রভিশন রাখা হয়েছে। এবং 48 নম্বর ধারায় সেখানে বলা হয়েছে অ্যানিম্যাল হাজবেন্ড্রির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অ্যানিম্যাল হাজবেন্ড্রি মানে এমন নয় যে খুব উন্নত একটা ডেয়ারি ফার্ম বা কিছু তৈরি করা, এটা নয়। এটা সংবিধানে এটা বলা হয়নি। সংবিধানে বলা হয়েছে যে অ্যানিম্যাল হাজবেন্ড্রি রাখা হবে কেন না, তার কারণ হচ্ছে যে এই যে যারা মিল্ক প্রডিউসিং যারা অ্যানিম্যাল বা যারা তাদের যে প্রোডাকশন, সেটাকে যাতে হ্যাম্পার না হয়, এফেক্ট না পড়ে, তার জন্য তাদের স্লটারিংটা বন্ধ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 48 এতে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এটার কথা বলা হয়েছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন, আচ্ছা, এগ্রিকালচারের কথাও কিন্তু 48 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন হচ্ছে যে তার জন্য যে ল, সেটা হচ্ছে 48A। 49 নম্বর আর্টিকেল হচ্ছে যে ন্যাশনাল হেরিটেজ যে মনুমেন্ট বা যেগুলো বিল্ডিং যেগুলো রয়েছে, হেরিটেজ বিল্ডিং, সেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স বিল্ডিং, সেগুলো রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। 50 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে এক্সিকিউটিভ পাওয়ার এবং লেজিসলেটিভ পাওয়ার এটা যেন আলাদা থাকে। আগের দিনই বলছিলাম যে বিশ্ব শান্তির পক্ষে সবসময় ভারত থাকবে, সেইটার একটা প্রচেষ্টা যেন থাকে, সেইটার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা কোথায়, কোন পার্টে এটা ইনক্লুডেড রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার? এটা রয়েছে ডিপিএসপির উদ্দেশ্যই হচ্ছে ওয়েলফেয়ার অফ স্টেট, এটা আগের দিন আমি বলেছি। এবং আরেকটা কি উদ্দেশ্য আছে যে পলিটিক্যাল এবং এই ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল হারমোনি যাতে বজায় থাকে, অর্থাৎ ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসিটাকে মেনটেন করা, এটাও কিন্তু ডিপিএসপির একটা উদ্দেশ্য। আবার দেখো 2002-তে সেটাই রিপিট করেছে, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কনসেপ্ট ওয়েলফেয়ার অফ স্টেট ফাইন্ডস দ্য ইলাবোরেশন, অর্থাৎ আবার সেই ওয়েলফেয়ার অফ স্টেট, আবার উত্তর ডাইরেক্টিভ প্রিন্সিপাল। কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই একই কোশ্চেন বারবার ধরে এসছে। আচ্ছা, পলিসি ইন্ডিয়া সিমিলার উইথ, ইন্ডিয়ার যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফলো করেছে, সেটা তার সঙ্গে সিমিলার কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। আরেকটা জিনিস বলে দিই, এই আয়ারল্যান্ড কিন্তু আবার আমরা বড় করেছি আয়ারল্যান্ডের কাছ থেকে ডিপিএসপি, আয়ারল্যান্ড বড় করেছি কার থেকে, স্প্যানিশ কনস্টিটিউশন থেকে, এটাও কিন্তু মনে রাখা দরকার। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্ট দ্য স্টেটস টু এস্টাবলিশ দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনটা কোথায় আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল নাম্বার 40। আগের ভিডিওটা বারবার শুনো তোমরা, তাহলেই তোমরা সবকিছু এখান থেকে পেয়ে যাবে। আর্টিকেল 40-তে বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন সম্পর্কে, এখানে বলা হয়েছে আর্টিকেল 40 কার মধ্যে আছে? ডিপিএসপির মধ্যে আছে। কেন না ডিপিএসপিটা তো 36 থেকে 51 নম্বর পুরোটা নিয়ে পার্ট 4, তো 40 নম্বর তার মধ্যে ডিপিএসপির মধ্যেই পড়ছে। স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রাইট টু এডুকেশন বিল, রাইট টু এডুকেশন বিলে কি কি বলা হয়েছে, কোনটা সঠিক আর কি? 1 নম্বর, দ্য প্রিলিমিনারি ওয়ার্ক অন দ্য বিল ওয়াজ ইনিশিয়েটেড বাই ইউপিএ গভর্নমেন্ট। ইউপিএ গভর্নমেন্ট ছিল 10 বছর ধরে, 2004 থেকে 2014 অব্দি ইউপিএ গভর্নমেন্ট ছিল, সেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। সেই বলেছে যে দ্য প্রিলিমিনারি ওয়ার্ক অন দ্য বিল ওয়াজ ইনিশিয়েটেড বাই ইউপিএ গভর্নমেন্ট। 2 নম্বর বলছে ওয়ান অফ দ্য কি প্রভিশনস অফ দ্য বিল টু এনসিওর 25% রিজার্ভেশন ইন প্রাইভেট স্কুল ফর ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন ফ্রম দ্য নেইবারহুড অ্যাট এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেলে যখন তারা ঢুকছে, ঠিক আছে, 6 বছর বয়সে, সেখানে প্রাইভেট স্কুলেও, শুধুমাত্র সরকারি স্কুল নয়, প্রাইভেট স্কুলেও সেখানে 25% সিট রিজার্ভেশন রাখতে হবে। কাদের জন্য রাখতে হবে? যে প্রিভিলেজ ক্লাস যারা রয়েছে, তাদের যাতে দূরে স্কুলে যেতে না যেতে হয়, নেইবারহুড স্কুলেই যাতে তারা পড়তে পারে, পার্শ্ববর্তী স্কুলেই তারা পড়তে পারে, সেই জন্য 25% সংরক্ষণ রাখা হয়েছে। 3 নম্বর বলছে দ্য বিল অলসো প্রহিবিটস ফিজিক্যাল পানিশমেন্ট, এক্সপালশন অর ডিটেনশন অফ এ চাইল্ড, ঠিক আছে। তো এই যে অনেক সময় শিক্ষকরা ফিজিক্যাল পানিশমেন্ট যেটা করে এবং ডিটেনশন অর্থাৎ পাস ফেলের যে ব্যাপারটা, সেটা এখানে এইটা কমানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা কারেক্ট কোনটা হবে? এটা 2 নম্বর আর 3 নম্বরটা কারেক্ট,
অর্থাৎ 25% রিজার্ভেশনের কথা বলা হয়েছে, বেসরকারি স্কুলেও বলা হয়েছে, এবং 3 নম্বরটা কি, যে ফিজিক্যাল পানিশমেন্ট অর ডিটেনশন, এইটার কথা বলা হয়েছে। ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া চলবে না, ঠিক আছে। 1 নম্বরটা ভুল আছে, ওটা পুরোপুরি ইউপিএ গভর্নমেন্টের আন্ডার, মানে গভর্নমেন্টের আন্ডারটেকিং এটা হয়েছে। ইনিশিয়ালি ওয়ার্কটা, যদিও এটা ইউপিএ গভর্নমেন্ট 2002-তে সংশোধনটা শুরু হয়েছিল, তখন এনডিএ গভর্নমেন্ট ছিল, তাহলে প্রিলিমিনারি ওয়ার্ক যদি বলতে হয় তাহলে তো এনডিএ গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, পরের কাজটা তাহলে ইউপিএ গভর্নমেন্ট করেছে, আর না হলে হয় পুরোপুরি ইউপিএ গভর্নমেন্ট করেছে, ঠিক আছে। তো এই জন্য এটাকে বাদ দিতে হবে, কারেক্ট হচ্ছে 2 আর 3। আচ্ছা, আবার হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বোথ মেন অ্যান্ড ওমেন, এটা কোথায় বলা হয়েছে, এটা হচ্ছে ডিপিএসপি। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ওই 39 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে। এখানে ইকোনমিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, এবং আরেকটা কি, তাদের যাতে কেউ এক্সপ্লয়েট না করে, অর্থাৎ মহিলাদের কম পয়সায় কাজ করিয়ে নেওয়া, এটা চলবে না, ঠিক আছে।